নমস্কার বন্ধুরা, বন্ডের বিজ্ঞাপন আপনার নজরে এসে থাকবে যে বন্ডে ইনভেস্ট করলে 10 থেকে 12% রিটার্ন পান। কিন্তু এই বন্ড ব্যাপারটা কি? বন্ড কি ফিক্সড ডিপোজিটের থেকে ভালো? বন্ডে ইনভেস্ট করা কি সেফ? আমরা সাধারণ মানুষেরা বন্ডে কিভাবে ইনভেস্ট করব? তো আজকের এই ভিডিওতে বন্ড ইনভেস্টমেন্ট নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথমে আসি যে বন্ড কি। যদি খুব সহজ ভাষায় বলি তাহলে বলা যায় যে বন্ড হচ্ছে একটা লোন। এই লোনটা যিনি বন্ড ইস্যু করছে তিনি নিচ্ছেন, আর যারা বন্ডে ইনভেস্ট করছে তারা দিচ্ছেন। এইবার এই বন্ডের ইস্যুয়ার হতে পারে গভর্নমেন্ট, পাবলিক সেক্টর কোম্পানি কিংবা কর্পোরেট। তো এরা বন্ড ইস্যু করছেন, এরা বন্ড ইস্যু করে লোন নিচ্ছেন, আর ইনভেস্টাররা তারা এই বন্ডেতে ইনভেস্ট করে লোন দিচ্ছেন। এইবার ইনভেস্টাররা হতে পারেন ইন্ডিভিজুয়াল রিটেল ইনভেস্টার, মিউচুয়াল ফান্ড বন্ডে ইনভেস্ট করতে পারেন, বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন তারা এই বন্ডে ইনভেস্ট করতে পারেন, এলআইসি বা বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স কোম্পানি তারা বন্ডেতে ইনভেস্ট করতে পারেন। তো বন্ডে ইনভেস্ট করে লাভ কি হচ্ছে? লাভ এটাই যে বন্ডে ইনভেস্ট করলে বন্ড থেকে রেগুলার ইন্টারেস্ট পাওয়া যায়। তো যতদিনের মেয়াদ বন্ডটা ততদিন পর্যন্ত ইন্টারেস্ট পাওয়া গেল, আর ম্যাচুরিটির শেষে বা মেয়াদ শেষে যে আসল টাকাটা বন্ডেতে ইনভেস্ট করা হয়েছিল সেটাও ফেরত পাওয়া গেল। এইবার আপনাকে বন্ডের কম্পোনেন্টের কথা বলি। এই বন্ডের স্ট্রাকচারেতে তিনটে জিনিস আছে। প্রথমটা হচ্ছে ফেস ভ্যালু। ফেস ভ্যালু মানে কি? মানে কর্পোরেট যখন বন্ডটা ইস্যু করছে তখন একটা বন্ডের যে দাম, মানে যে দাম দিয়ে আপনাকে বন্ডটা কিনতে হবে সেটাকে বলা হয় ফেস ভ্যালু। দ্বিতীয়টাকে বলা হয় কুপন রেট বা ইন্টারেস্ট রেট, মানে বন্ডটা আপনি কিনলে প্রতি বছর যে ইন্টারেস্টটা পাবেন সেটাকে বলা হয় কুপন রেট বা ইন্টারেস্ট রেট। আর 3 নম্বর হচ্ছে টেনিওর, মানে বন্ডটা কত দিনের। যেমন ধরুন আপনাকে আমি একটা সহজ এক্সাম্পল দিই যে একটা বন্ড, তার ফেস ভ্যালু 100 টাকা, বন্ডের কুপন রেট 5% আর টেনিওর 10 বছর। তার মানেটা কি? তার মানে হচ্ছে বন্ডের যিনি ইস্যুয়ার, যিনি বন্ডটা ইস্যু করছেন, তিনি যখন বন্ডটা ইস্যু করবেন, আপনি যখন সেই বন্ডটা কিনবেন, তাহলে আপনাকে 100 টাকা দিয়ে ওই বন্ডটা কিনতে হবে। এবার আপনি ওই 100 টাকা দিয়ে বন্ড কেনার জন্য আপনাকে 5% ইন্টারেস্ট দেওয়া হবে, মানে 100 টাকায় 5 টাকা পাবেন। কতদিন পাবেন? যতদিন বন্ডের টেনিওর। আর টেনিওরটা কত সেটা বললাম যে 10 বছর, এটা হচ্ছে 10 ইয়ারের বন্ড। এইবার এই ইন্টারেস্টটা পিরিয়ডিক্যালি পাওয়া যায়। জেনারেলি এটা বছরে দুবার পাওয়া যায়, মানে হাফ ইয়ারলি। যেমন ধরুন আরবিআই ফ্লোটিং রেট বন্ড, এটা বছরে দুবার ইন্টারেস্ট দেয়। আর 10 বছর পরে আপনি যে প্রিন্সিপাল অ্যামাউন্ট বা যে টাকাটা দিয়ে বন্ডটা কিনেছিলেন সেটাও আবার ফেরত পেয়ে যাবেন। এইবার আসি বন্ডের শ্রেণী বিভাগ, এটা জানা জরুরি। দেখুন, বন্ডকে কিন্তু বিভিন্ন ভাগে ভাগ করা যায়, মানে বিভিন্ন ক্রাইটেরিয়ার উপর বেস করে বন্ডকে ভাগ করা যায়। প্রথম যে ক্রাইটেরিয়া এবং যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু ইস্যুয়ার, মানে বন্ডটা কে ইস্যু করছে সেটার উপর বেস করে বন্ডকে 3 ভাগে ভাগ করা যায়। প্রথম, গভর্নমেন্ট বন্ড। তো এখানে বুঝতেই পাচ্ছেন নাম শুনে যে এখানে গভর্নমেন্ট বন্ডটা ইস্যু করবে। সেটা হতে পারে সেন্ট্রাল গভর্নমেন্ট অথবা স্টেট গভর্নমেন্ট হতে পারে। এই বন্ডের ক্ষেত্রে সেফটিটা বেশি থাকবে, কারণ গভর্নমেন্ট ইস্যু করছে, সুতরাং সেফটিটা খুব বেশি। এরপরে আসছি পিএসইউ বন্ড। এখানে কি হয় যে বিভিন্ন ধরনের সরকারি কোম্পানি থাকে, তো সরকারি কোম্পানি যখন বন্ড ইস্যু করে তাকে বলা হয় পিএসইউ বন্ড বা পাবলিক সেক্টর আন্ডারটেকিং কোম্পানির বন্ড। যেমন ধরুন ইন্ডিয়ান অয়েল, এটা একটা পাবলিক সেক্টর কোম্পানি। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড বা সেল, এটা একটা পাবলিক সেক্টর কোম্পানি। বা ধরুন এসবিআই ব্যাংক, এটা একটা পাবলিক সেক্টর কোম্পানি। তো এরা যখন বন্ড ইস্যু করে এটাকে বলা হয় পিএসইউ বন্ড। তো পিএসইউ বন্ডও কিন্তু সেফার, কারণ এখানেতে গভর্নমেন্ট ব্যাকড আছে। 3 নম্বর হচ্ছে কর্পোরেট বন্ড, মানে যেখানেতে প্রাইভেট অর্গানাইজেশন বন্ড ইস্যু করে তাদের টাকার দরকার হলে, তখন সেটাকে আমরা বলবো কর্পোরেট বন্ড। যেমন ধরুন কোনো কর্পোরেট এইচডিএফসি, তার টাকার দরকার, তো তারা যদি বন্ড ইস্যু করে এটা হবে কর্পোরেট বন্ড। এইবার যদি আপনি সেফটির দিক থেকে দেখতে চান যে কোন বন্ডে ইনভেস্ট করলে সব থেকে বেশি সেফ হবে, যেখানে টাকা লুজ হয়ে যাওয়ার ভয় থাকবে না, অবশ্যই সেটা গভর্নমেন্ট বন্ড। তাহলে সব থেকে বেশি সেফ গভর্নমেন্ট বন্ড। তারপরে পিএসইউ বন্ড, কারণ পিএসইউ বন্ডের ক্ষেত্রেও গভর্নমেন্ট ব্যাকআপ থাকছে। এইবার কর্পোরেট বন্ডের ক্ষেত্রে কিন্তু একদম চোখ বুঝে ইনভেস্ট করা যাবে না, কারণ কর্পোরেট বন্ডের ক্ষেত্রে এমন হতেই পারে যারা বন্ড ইস্যু করছে তারা ডিফল্ট করে গেল। তো এক্ষেত্রে কিন্তু সেফটিটা চেক করে নেওয়া জরুরি। তো সেটা কিভাবে চেক করব সেই নিয়ে আমি পরে আসছি। এইবার এটা তো গেল বন্ডের শ্রেণী বিভাগ, যে কে ইস্যু করছে তার উপর বেস করে।
এইবার বন্ডের যে ইন্টারেস্ট রেট বা কুপন রেট তার উপর বেস করেও কিন্তু বন্ডের ভাগ আছে। যেমন ধরুন ফিক্সড কুপন রেট, তার মানে কি এক্ষেত্রে ইন্টারেস্ট রেটটা ফিক্সড, যত দিনের টেনিওরের বন্ড ততদিন পর্যন্ত ইন্টারেস্ট রেটটা সেম থাকবে, সেটা হলো ফিক্সড কুপন রেট। আবার ফ্লোটিং কুপন রেট বন্ড আছে, মানে সেক্ষেত্রে কি হবে, এই বন্ডের যে কুপন রেট বা ইন্টারেস্ট রেট সেটা ফ্ল্যাকচুয়েট করবে, সেটা কোনো একটা স্পেসিফিক রেফারেন্সের উপর বেস করে সেটা আপনার ফ্লোট করবে। যেমন ধরুন আরবিআই ফ্লোটিং রেট বন্ড, এক্ষেত্রে ইন্টারেস্ট রেটটা কিন্তু ফিক্সড নয়, এনএসসির ইন্টারেস্ট রেট যেভাবে চেঞ্জ হবে ঠিক সেইভাবেই তার উপর 0.35% এক্সট্রা দিয়ে আপনার আরবিআই ফ্লোটিং রেটের বন্ডের ইন্টারেস্ট রেট হবে। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে এখানে ইন্টারেস্ট রেটটা ফ্লোট করছে। আর আছে জিরো কুপন রেট বন্ড, সেক্ষেত্রে কি হয়, কুপন রেটটা জিরো। তাহলে আপনি প্রশ্ন করবেন, আরে ইন্টারেস্ট যদি নাই পাবো তাহলে ইনভেস্ট করবো কেন? আসলে এখানে কি হয়, ইন্টারেস্ট দেয় না ঠিকই, কিন্তু যখন বন্ডটা কেনা হবে বন্ডের যে ফেস ভ্যালু তার থেকেই কম দামে দেয়া হবে, মানে ডিসকাউন্টে দেয়া হবে। যেমন ধরুন বন্ডের ফেস ভ্যালু হচ্ছে আপনার 100 টাকা, আপনাকে আমি 95 টাকায় দিয়ে দিলাম, তার মানেটা কি, তার মানে এটাই যে 5 টাকা আপনি লাভে পেয়ে গেলেন। তাহলে বলতে পারি 5 টাকাটাই আপনার লাভ বা সেটাই ইন্টারেস্ট। তো এইটাকে বলা হয় জিরো কুপন বন্ড। এইবার দেখুন টেনিওরের হিসাবেও কিন্তু বন্ডকে ভাগ করা যেতে পারে। আমি বলছিলাম না যে বন্ডের টেনিওর আছে একটা, তো বন্ডটা কত দিনের সেটার উপর বেস করেও বন্ডকে 3 ভাগে ভাগ করা হয়। প্রথম হচ্ছে শর্ট টার্ম বন্ড, তো যদি বন্ডের ইস্যুটা 3 বছর বা তার কম হয়, মানে আপ টু 3 ইয়ার্স আপনার বন্ডটা, তাহলে সেটাকে আমি বলবো শর্ট টার্ম বন্ড। মিডিয়াম টার্ম বন্ড আছে 3 থেকে 7 বছরের হলে সেটাকে বলবো মিডিয়াম টার্ম বন্ড। এবার 7 বছরের বেশি হয়ে গেলে সেটাকে আমি বলবো লং টার্ম বন্ড। এইবার আসি বন্ডের রিস্ক, এইটা জানাও কিন্তু খুব জরুরি, কারণ আমি বলেইছিলাম যে বন্ড ইনভেস্টমেন্ট কি সেফ, এই প্রশ্নটা তো প্রথমেই করেছিলাম। দেখুন বন্ডে কি কি রিস্ক আছে। প্রথম যে রিস্ক সেটাকে বলা হয় ইন্টারেস্ট রেট রিস্ক। এইবার ইন্টারেস্ট রেট রিস্ক ব্যাপারটা কি, দেখুন এটাকে আপনাকে আমি ক্লিয়ার করে দিচ্ছি যে এটা দেখা যায় যে যখন জেনারেল ইকোনমিতে ইন্টারেস্ট রেট বাড়ছে তখন কিন্তু আপনার বন্ডেতে লস, দুদিক থেকে লস হয়। কিভাবে হয় আপনাকে বোঝাচ্ছি। মনে করুন আপনি একটা বন্ড কিনেছেন 10 বছরের জন্য, যার কুপন রেট বা ইন্টারেস্ট রেট 6%। এইবার ধরুন জেনারেল ইকোনমিতে ইন্টারেস্ট রেট বেড়ে গেল, তাহলে কি হবে, তাহলে এটাই হবে যে আপনার বন্ড কিন্তু 6% ইন্টারেস্ট দেবে, কিন্তু বাস্তবেতে অন্যান্য নতুন বন্ড বা অন্যান্য এফডি যেখানে ইনভেস্ট করতে গেলে আপনি 7% রিটার্ন পাবেন, কারণ ইন্টারেস্ট রেট তো বেশি আছে, কিন্তু আপনাকে 10 বছর ওই 6%তেই কাজ করতে হবে। তাহলে ইন্টারেস্ট রেট বেড়ে গেলে কি হচ্ছে যে আপনার লস, কারণ আপনার বন্ড তো কমই রিটার্ন দিচ্ছে, তো এইটা একটা লস। আর 2 নম্বর, যদি এই বন্ডটা আপনি বিক্রি করতে যান, বন্ডকে কিন্তু বিক্রি করা যায়। এফডি আর বন্ডের ভেতর তফাৎ কি দেখুন, যে এফডির ক্ষেত্রে কি হচ্ছে, 6% এফডি যদি হয় সেটা 6%ই দেবে, সে তো ঠিক কথা, 10 বছর পর্যন্ত 6%ই রিটার্ন দিয়ে যাবে। কিন্তু এফডিটাকে গিয়ে আপনি বিক্রি করতে পারবেন, যে আপনার এফডিটা অন্য কাউকে দেওয়া যাবে কি, দেওয়া যাবে না। কিন্তু বন্ডকে এইভাবে বিক্রি করা যায় সেকেন্ডারি মার্কেটে শেয়ারের মতো। তো আপনি চাইলে সেই বন্ডটা কাকু বিক্রিও করে দিতে পারেন আপনার টাকার দরকার হলে। তো এইবার আপনি বলুন, যদি আপনার বন্ডটা এমন হয় যে যার কুপন রেট কম আর এখন জেনারেল ইকোনমিতে ইন্টারেস্ট বেশি, তাহলে কেউ কি আপনার বন্ডটা ওর যে অরিজিনাল দাম বা প্রাইস সেই দামে কি কিনবে? কিনবে না। কেন কিনবে না? কারণ সেই টাকা দিয়ে সে যদি এখন নতুন বন্ড কেনে, সেই বন্ডটা এর থেকে বেশি ইন্টারেস্ট দেবে। তাহলে পুরনো বন্ডটা তো কেউ বেশি দাম দিয়ে কিনবে না, কম ইন্টারেস্ট দিচ্ছে বলে এই বন্ডটা। তো তখন কি হবে, তখন আপনাকে এই বন্ডটা কম দামে বিক্রি করতে হবে। ধরুন 100 টাকার বন্ড বা 100 টাকার ফেস ভ্যালুর বন্ড হতে পারে আপনাকে 95 টাকায় বিক্রি করে দিতে হচ্ছে, কারণ আপনার বন্ডে কম ইন্টারেস্ট দেয়। তো এই জন্যই ইন্টারেস্ট রেট চেঞ্জ হলেই বন্ডের প্রাইস চেঞ্জ হয়। এবার আমি আপনাকে বললাম যে ইন্টারেস্ট রেট বেড়ে গেলে বন্ডের দাম কমে যায়, কিন্তু যদি উল্টোটা হয়, আপনার বন্ড 6% ইন্টারেস্ট দিচ্ছে, কিন্তু জেনারেল ইকোনমিতে এখন নতুন যে বন্ড ইস্যু হচ্ছে বা জেনারেল ইন্টারেস্ট রেট 5%, তাহলে আপনার বন্ড এখন কিন্তু বেশি দামি হয়ে গেছে, কারণ এরা এখন বেশি ইন্টারেস্ট দিচ্ছে, বাকি নতুন বন্ড কম ইন্টারেস্ট দিচ্ছে। তখন আপনার বন্ডের ফেস ভ্যালু বা যে দাম দিয়ে কিনেছিলেন সেটা যদি আপনি বিক্রি করতে যান, হতে পারে কেউ 100 টাকার বন্ডটা আপনার থেকে 102 টাকায় কিনে নেবে, কারণ এই বন্ডটা তো বেশি ইন্টারেস্ট দিচ্ছে। তো এই কারণে যেন এই বন্ডের যে রিস্ক থেকে যাচ্ছে সেটা হচ্ছে ইন্টারেস্ট রেটের উপরে, তো এটাকেই বলা হয় ইন্টারেস্ট রেট রিস্ক।
এইবার দেখুন যে বন্ডের যখন টেনিওরটা বেশি হবে ইন্টারেস্ট রেট রিস্কটাও বেশি হবে। কারণ যদি বন্ড 1 বছরের হয় তাহলে 1 বছরের মধ্যে ইন্টারেস্ট রেট ভ্যারিয়েশন হবার চান্স খুবই কম। কিন্তু যদি 10 বছর হয়, 10 বছরে তো জেনারেল ইকোনমিতে ইন্টারেস্ট রেট কমা বাড়া অনেকবার ঘটবে, সুতরাং সেটা কিন্তু ইন্টারেস্ট রেট রিস্কটা তাতে বেশি হবে। এবার দেখুন সেটা ফেভারেবল রিস্কও হতে পারে, আনফেভারেবলও হতে পারে, সেটা আমরা কেউ জানি না। এইবার 2 নম্বর যে রিস্ক সেটাকে বলে ইনফ্লেশন রিস্ক। ইনফ্লেশন রিস্কটা কিরকম? আপনার বন্ড যে ইন্টারেস্ট দিচ্ছে জেনারেল ইকোনমিতে তার থেকে যদি ইনফ্লেশন বেশি হয় তাহলে তো আপনার টাকার পারচেজিং পাওয়ার কমে গেল না। 100 টাকা বন্ডে ইনভেস্ট করলেন, 5 টাকা রিটার্ন দিচ্ছে, ইনফ্লেশন 7 টাকার সমান, তাহলে আপনার লাভ কি হলো? 5 টাকা সুদ পাচ্ছেন আর 7 টাকা আপনার ইনফ্লেশনে বেরিয়ে যাচ্ছে, তাহলে নেগেটিভ আপনার রিটার্ন হচ্ছে। তো এই যে রিস্ক, এইটাকে বলা হয় ইনফ্লেশন রিস্ক। এরপর 3 নম্বর যে রিস্ক সেটা কিন্তু সব থেকে বড় রিস্ক। ইন্টারেস্ট রেট রিস্ক আছে, ইনফ্লেশন রিস্ক আছে, সেগুলো তো সুদের উপর দিয়ে যাবে। এই যে রিস্ক, এটা আসলের উপর দিয়ে যাবে। যে টাকাটা আমি ইনভেস্ট করেছিলাম সেটা ফেরত পাবো তো? যে বন্ড ইস্যু করেছে ফেরত দেওয়ার কথা আছে আপনাকে, সে যদি নিজেই ব্যাংকরাপ্ট হয়ে যায় তাহলে তো আপনার আসল টাকাই ফেরত হবে না। তো এইটা সব থেকে বড় রিস্ক, আর এটাকে বলা হয় ডিফল্ট রিস্ক। ডিফল্ট রিস্ক মানে কি? যে আপনার থেকে লোন নিয়েছে বা ধার নিয়েছে সে আপনার টাকাটা আদৌ সুদ দিতে পারবে তো? তার সেই ক্যাপাসিটি আছে তো? সেইটা যখন রিস্কের পর্যায়ে এসে যায় সেটাকে বলা হয় ডিফল্ট রিস্ক। তাহলে এই রিস্কটা কোথায় বেশি হবে বা কোন ধরনের বন্ডে বেশি হবে? অবশ্যই কর্পোরেট বন্ডে। যদি সেটা গভর্নমেন্ট বন্ড হয় রিস্কটা কম, কারণ গভর্নমেন্টের উপরে ভরসা করা যায় তো। গভর্নমেন্ট ফেল করে যাবে এটা তো হতে পারে না, আর গভর্নমেন্ট যদি ফেল করে যায় তাহলে সবকিছুই রিস্কি, তো সেটা তো বলা যাচ্ছে না। তো গভর্নমেন্ট বন্ডে সব থেকে রিস্ক কম। পিএসইউ বন্ড তার থেকে কম রিস্ক। কিন্তু কর্পোরেট বন্ডের ক্ষেত্রে এমন হতেই পারে যে কর্পোরেট বন্ড ইস্যু করেছিল, তাদের লাল বাতি চলে গেল। তাহলে যদি আমি কর্পোরেট বন্ডেতে ইনভেস্ট করতে চাই আমাকে কিন্তু দেখে নিতে হবে যে যারা এই বন্ড ইস্যু করছে বা যারা আপনার থেকে লোন নিচ্ছে তাদের এই রিপেমেন্ট ক্যাপাবিলিটিটা কেমন আছে, তাদের ব্যালেন্স শিট কেমন, তাদের ফিনান্সিয়াল স্ট্রেংথ কেমন। তো সেটাই চেক করা হয় ওর ক্রেডিট রেটিং দিয়ে। তো আমাদের দেশেতে কতগুলো এরকম ইন্ডিপেন্ডেন্ট সংস্থা আছে যারা কিনা এই কর্পোরেটের ক্রেডিট রেটিংটা চেক করে। তারা দেখে নেয় যে কর্পোরেটটার রিপেমেন্ট ক্যাপাবিলিটিটা কেমন আছে, কর্পোরেটটার ফিনান্সিয়াল স্ট্রেংথ কেমন আছে, তারা টাকাটা শোধ দিতে পারবে কিনা। তাদের যে ক্রেডিট রেটিং সেটা কিন্তু একটা স্কেলেতে মেপে নেয়, যে কারো ক্ষেত্রে ক্রেডিট রেটিংটা ভালো, কারো ক্ষেত্রে ক্রেডিট রেটিংটা খারাপ। তো সেটা কিভাবে চেক করব? সেই জন্য একটা স্কেল আছে। যেমন ধরুন ক্রিসিল এরকমই একটা ক্রেডিট রেটিং সংস্থা। তো তারা কর্পোরেটের ক্রেডিট রেটিংটা দেয়। সব থেকে ভালো যেটা ক্রেডিট রেটিং সেটাকে বলা হয় ট্রিপল এ ক্রেডিট রেটিং। ট্রিপল এ ক্রেডিট রেটিং বা 3টে এ ক্রেডিট রেটিং মানে কি? হাইয়েস্ট সেফটি। মানে আপনি যে এখানে টাকাটা দিচ্ছেন বা এদেরকে আপনি বন্ডের থ্রু দিয়ে ইনভেস্ট করছেন, তো এরা আপনার টাকাটা ফেরত দেওয়ার সম্ভাবনা ভালো, কারণ এদের সেফটিটা সব থেকে বেশি। তারপরে ডাবল এ আসছে, এ আসছে, ট্রিপল বি আসছে, বি আসছে, এইভাবে দেখুন যখন ডি এসে যাচ্ছে তার মানে ডিফল্ট। তারপরে ধরুন ক্রিসিল সি, মানে ক্রিসিলের র্যাঙ্ক সি, তার মানে কি? ভেরি হাই রিস্ক। সুতরাং এইখান থেকে আপনি একটা জিনিস তো বুঝলেন যে কারো ক্রেডিট রেটিং খুব ভালো আর কারো ক্রেডিট রেটিং ভালো না। এইবার দেখুন যে বন্ড ইস্যু করবে যার ক্রেডিট রেটিং সব থেকে ভালো সে বেশি ইন্টারেস্ট দেবে, নাকি যার ক্রেডিট রেটিং অতটা ভালো না সে যখন টাকা ধার নেবে সে বেশি ইন্টারেস্ট দেবে? সাধারণ লজিক কি বলে? সাধারণ লজিক বলে এটাই যে যার ক্রেডিট রেটিং খুব ভালো সে কম খরচাতেই ধার নিতে পারবে। সেই কারণের জন্যই দেখবেন যে বড় বড় ব্যাংক, গভর্নমেন্ট ব্যাংক, তাদের এফডির রেট কম। কিন্তু যখনই একটা ছোট ব্যাংক বা নাম করা ব্যাংক নয়, দেখবেন তারা বেশি করে এফডির রেট দেয়। কেন দেয়? কারণ তবেই কিন্তু লোকে সেখানে ইনভেস্ট করবে বা সেখানে এফডি রাখবে। বন্ডের ক্ষেত্রেও তাই। তো যে বন্ড খুব বেশি ইন্টারেস্ট দিচ্ছে তাহলে কিন্তু একটা প্রবাবিলিটি থেকেই যায় যে তার ক্রেডিট রেটিং ভালো না হতে পারে। আমি বলছি না এটা একেবারেই যে তার মানেই ক্রেডিট রেটিং খারাপ হবে, কেউ 10% দিচ্ছে মানেই ক্রেডিট রেটিং খারাপ, এরকম না। কিন্তু আমাকে দেখে নিতে হবে যে বন্ড 10% বা 12% রিটার্ন দিচ্ছে তার ক্রেডিট রেটিং কেমন, সেটা কি ট্রিপল এ রেটেড, সেটা কি ডাবল এ রেটেড, নাকি সেটা সি রেটেড, সেইটা কিন্তু চেক করে নিতে হবে। এইবার প্রশ্ন হলো যে তাহলে এই বন্ডেতে আমি কিভাবে ইনভেস্ট করব, বা একজন সাধারণ মানুষ এই বন্ডে কিভাবে ইনভেস্ট করবে? দেখুন বন্ডে ইনভেস্ট করার 4টে রাস্তা আপনাকে আমি বলবো এক এক করে। সবার প্রথমে যেটা, সেটা হচ্ছে গভর্নমেন্ট বন্ডে ইনভেস্ট করার। বিশেষ করে সেন্ট্রাল গভর্নমেন্টের যে বন্ড
যেটা কিনা আরবিআই ইস্যু করে, সেটা আপনি ইনভেস্ট করতে পারবেন অনলাইনেতে আরবিআই রিটেল ডাইরেক্ট বলে একটা অপশন আছে সেটা। এইবার ওই আরবিআই রিটেল ডাইরেক্টেতে আপনার অ্যাকাউন্ট খুলতে হবে। কিভাবে করতে হবে সেটা ডিটেল ব্যাপার, সেটা নিয়ে আমি কথা বলছি না, কারণ সেটা তো বুঝতেই পাচ্ছেন যে অনলাইনে করতে গেলে বিভিন্ন ডকুমেন্ট লাগবে, আধার, প্যান, ব্যাংকের অ্যাকাউন্ট, এই সমস্ত জিনিস লাগবে। এবং সেখানে আপনার অ্যাকাউন্ট খোলার পরে আপনি ডাইরেক্ট আরবিআই যে বন্ড ইস্যু করে সেখানেতে ইনভেস্ট করতে পারবেন। যেমন ধরুন আরবিআই এর বিভিন্ন বন্ড থাকে, আরবিআই ফ্লোটিং রেট বন্ড, আরবিআই এর সোভারিন গোল্ড বন্ড, আরবিআই ট্রেজারি বিল। তো এই সমস্ত গভর্নমেন্ট বন্ডগুলো ডাইরেক্ট ইনভেস্ট করা যায় এই আরবিআই রিটেল ডাইরেক্ট অপশনের মাধ্যমে। এরপরে আসছি 2 নম্বর অপশনে। 2 নম্বর অপশনে কিভাবে হবে? এক্ষেত্রে আপনাকে শেয়ার মার্কেটের মতো করে ইনভেস্ট করতে হবে, স্টক মার্কেটের থ্রু দিয়ে। কিভাবে হয় জানেনই নিশ্চয়ই। যখন আপনি শেয়ারে ইনভেস্ট করেন, আপনার একটা ট্রেডিং অ্যাকাউন্ট থাকে, ডিম্যাট অ্যাকাউন্ট থাকে, তারপরে তো শেয়ারে ইনভেস্ট করা যায়। ঠিক তেমনি ভাবে ওইখানেতে বন্ডেতেও ইনভেস্ট করার অপশন আছে। তো আপনি সেখানে বন্ডেতে ইনভেস্ট করতে পারবেন। সেখানেতে আপনার কর্পোরেট বন্ড, গভর্নমেন্ট বন্ড, সমস্ত ধরনের বন্ডেতে কিন্তু ইনভেস্ট করা যায়। এইবার 3 নম্বর যে অপশনটার কথা বলবো সেটা কিন্তু যারা নতুন তাদের ক্ষেত্রে খুব সহজেই ইনভেস্ট করা যেতে পারে। সেটা হচ্ছে যে বন্ডের বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, মানে বন্ডে ইনভেস্টমেন্টের প্ল্যাটফর্ম। তারাই কিন্তু আজকাল এই বন্ডের অ্যাডভার্টাইজমেন্টটা বেশি দেয়। যেমন ধরুন উইন্ড ওয়েলথ আছে, গোল্ডেন পাই আছে, বা এই ধরনের বিভিন্ন ধরনের বন্ডের ইনভেস্ট করার প্ল্যাটফর্ম আছে, অ্যাপ আছে। তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখছি, এই ভিডিওটা কিন্তু ওই ধরনের বন্ডের প্ল্যাটফর্মের বিজ্ঞাপনের জন্য নয়। সুতরাং এখানে ইনভেস্ট করার আগে কিন্তু আপনি ডিউ ডিলিজেন্স করে নেবেন, সমস্ত কিছু জেনে বুঝেই ইনভেস্ট করবেন। আমার কিন্তু ভিডিওতে ওই বন্ডের প্ল্যাটফর্মকে প্রমোট করার জন্য এই ভিডিওটা বানাচ্ছি না। সুতরাং আপনি নিজের রিস্কেই এখানে ইনভেস্ট করবেন, বা নিজের জেনে শুনে তারপরে ইনভেস্ট করবেন। আর 4 নম্বরে যে অপশনটার কথা বলবো সেটা কিন্তু ডাইরেক্ট ওয়ে নয়, ইনডাইরেক্ট ওয়ে। আর সেটা হচ্ছে যে বন্ড মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন। তাহলে কি হবে? তাহলে অনেকগুলো ঝামেলা এড়ানো যাবে। প্রথম, বন্ডটা কেমন, বন্ডের ক্রেডিট রিস্ক আছে কিনা সেই নিয়ে আপনাকে মাথা ঘামাতে হবে না, কারণ বন্ডে যারা ইনভেস্ট করছে যে মিউচুয়াল ফান্ড তারা দেখে নিতে পারবে। 2 নম্বর, আপনি কতগুলো বন্ডে আর ইনভেস্ট করতে পারবেন? বন্ড মিউচুয়াল ফান্ডে অনেক বন্ডে ইনভেস্ট থাকে, সুতরাং সেক্ষেত্রে আপনার একটা বন্ডে ইনভেস্ট করার যে রিস্ক সেটা থাকছে না, ডাইভার্সিফিকেশন হয়ে যাচ্ছে। আর 3 নম্বর, এই বন্ডে ইনভেস্ট করার জন্য এক্সপেন্স রেশিওটাও খুব বেশি নয়। সুতরাং যদি আপনি মিউচুয়াল ফান্ড রুট দিয়ে বন্ডে ইনভেস্ট করতে চান, তাহলে এই মিউচুয়াল ফান্ডের অনেকগুলো ক্যাটাগরি আছে, সেগুলো আপনার জন্য সুটেবল হতে পারে। যেমন ধরুন আপনি গভর্নমেন্ট সিকিউরিটিজ, বিশেষ করে লং টার্ম গভর্নমেন্ট সিকিউরিটিজ যেটাকে জিসেক বলে, সেখানে ইনভেস্ট করতে চান তাহলে গিল্ড ফান্ডে ইনভেস্ট করতে পারেন। যদি আপনি কর্পোরেট বন্ডে ইনভেস্ট করতে চান তাহলে কর্পোরেট বন্ড ফান্ডে ইনভেস্ট করুন। যদি আপনি পিএসইউ বা পাবলিক সেক্টর আন্ডারটেকিং যে বন্ড, তাদের বন্ডেতে ইনভেস্ট করতে চান তাহলে আপনি ব্যাংকিং এন্ড পিএসইউ ডেট ফান্ডে ইনভেস্ট করুন। আর যদি আপনি ট্রেজারি বিল বা শর্ট টেনিওরের যে বন্ড আছে গভর্নমেন্টের, সেখানে ইনভেস্ট করতে চান তাহলে আপনি লিকুইড ফান্ডে ইনভেস্ট করুন। তো এইভাবেও কিন্তু আপনি বন্ডে ইনভেস্ট করতে পারবেন। তো বন্ডে যদি আপনি ইনভেস্ট করতেই চান তাহলে আপনার জন্য একটা ভালো অপশন হতে পারে আরবিআই ফ্লোটিং রেট বন্ড। তো এই আরবিআই ফ্লোটিং রেট বন্ড সম্বন্ধে যদি আপনি বিস্তারিত জানতে চান তাহলে আপনি আমার বাঁ দিকের ভিডিওটাতে ক্লিক করুন।